স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি বাংলাদেশের তারুণ্যকে নিয়ে গিয়েছেন এভারেস্টের উচ্চতায়। আপনার কাছ থেকে আমরা আজকে সময় চেয়েছি আপনার এই এভারেস্ট অভিযাত্রার গল্প শোনার জন্য। তো আপনি এই সমতলের যুবক, আপনি এভারেস্টে ওঠার সাহস কিভাবে করলেন? আসলে আমি যেটা মনে করি যে আমি সমতলেরই একজন মানুষ। মানে বাংলাদেশের আরো 10টা যে তরুণ রয়েছেন তাদের মতোই আমি একজন। কিন্তু আমার একটা শখ ছিল যে আমি কিছু অ্যাডভেঞ্চার মূলক কাজ করব, মানে প্রকৃতিকে দেখবো, পাহাড় ছুঁয়ে দেখবো, এরকম কিছু স্বপ্ন আমার ছোট থেকে ছিল। আচ্ছা, এটা আসলে আমি এটা পঞ্চগড় এবং ঠাকুরগাঁতে আমি যখন ছোট থেকে বড় হয়েছি, আচ্ছা, সেই সময়টাতে আমি দেখেছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সেই কাঞ্চনজঙ্ঘা দেখে বড় হতে হতে সেই চ্যালেঞ্জ দিত ছোটবেলা থেকে, দূরে থেকে একটা আমার কাছে মনে হতো যে কাঞ্চনজঙ্ঘা আসলে বালুর একটা পাহাড়। কারণ পদ্মা নদীর পাড়ে যখন বালুর ঢিবি তৈরি করে রাখতো, আচ্ছা, এটা রোদে যেমন চকচক করতে হতো, কাঞ্চনজঙ্ঘাও পঞ্চগড় থেকে দেখলে মনে হতো যে এটা চকচক করতে। আচ্ছা আচ্ছা। তো সেটা দেখে আমার কাছে মনে হতো যে কাঞ্চনজঙ্ঘাও মনে একটা বালুর পাহাড়, মরিচিকা আর কি না? মরিচিকা। তো এই নদীর পাড়ে, কর্তা নদীর ধারে যে বালুর ঢিবিগুলো আমি সহজে পার হয়ে যেতাম, আমার কাছে মনে হতো সে দূরের বালুর পাহাড়টাও মনে খুব সহজেই আমি পার হয়ে যেতে পারবো। তো সেই যে একটা ছাপ আসলে থেকে গিয়েছিল মনের মধ্যে। তো আমার মনে হয় যে সেই ছাপটাই আমাকে এই বয়সে এসে পর্বতারোহণ করা, ট্রেনিং নেওয়া, বিভিন্ন পর্বতে অভিযান পরিচালনা করা, এই কাজগুলো করতে সহায়তা করেছে। আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে আমরা দেখেছিলাম যে আপনি 2010 সালের মধ্যেই এভারেস্ট ছুঁতে চেয়েছিলেন। জি, এটা আমরা 2004-এ শুরু করেছিলাম পর্বতারোহণ প্রশিক্ষণ হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে। তো তখন আসলে আমরা ঠিক বুঝিনি যে 2010 সালের মধ্যে এটা আমরা করতে পারবো। তো 2007 সালে এসে আমরা আমাদের আগের যে সংগঠন ছিল বিএনপি, সেখান থেকে আমি বের হয়ে চলে এসে আমি আমাদের সমমনা যারা পর্বতারোহী, তো তারা একটা সংগঠন তৈরি করি, নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ। সেটা 2007 সালের 29 অক্টোবর। তো এই 29 অক্টোবরে যখন আমরা নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম, সেই দিন থেকেই আমরা একটা ঘোষণা দিয়ে রাখলাম, একটা স্লোগান নির্ধারণ করলাম, মিশন 2010 ভিশন এভারেস্ট। অর্থাৎ যা কিছুই হোক না কেন আমরা 2010 সালের ভিতরে এভারেস্ট অভিযানে নামবো, এরকম একটা পরিকল্পনা আমাদের একটা জিত ছিল। আর আমাদের ওই সময়টাতে আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে বাংলাদেশ এভারেস্ট জয়ী দেশ নয়, হিমালয়ের এত কাছে দেশ হওয়া সত্ত্বেও আমরা এভারেস্ট জয় করতে পারিনি। এই যে একটা ঘাটতি ছিল, লজ্জার ব্যাপারই বলা যায়, লজ্জার ব্যাপারে বলা যায়। তো সেই একটা ঘাটতি পূরণের উদ্দেশ্যে আসলে আমরা এই লক্ষ্যটা নির্ধারণ করেছিলাম। পরে ফেসবুকেও আমি আমার একটা উক্তি আমি দিয়েছিলাম যে মিশন 2010 মিশন এভারেস্ট। অর্থাৎ 2000 সালের মধ্যেই আমরা বাংলাদেশ থেকে একজনকে হলেও অন্তত এভারেস্ট অভিযানে পাঠাবো, এরকম একটা সংকল্প আমাদের ছিল। এটা অনেক বড় বাজেটের ব্যাপার, একটা খরচের ব্যাপার এভারেস্ট অভিযান। সেই প্রস্তুতির দিকটা কিভাবে নিলেন? প্রস্তুতিটা আসলে আমরা যখন 2007 সালে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম, আমাদের এই সংগঠন খুব আহামরি কোনো কিংবা অনেক বড় বড় কৃতি মানুষের কোনো সংগঠন ছিল না। আমাদের খুবই নবিশ কিংবা নবীন কিছু পর্বতারোহীদের একটা সংগঠন ছিল। তো সেই দিক থেকে আমাদের যথেষ্ট বিভিন্ন সময়ে পর্বতারোহণ অভিযানগুলো আয়োজন করার ক্ষেত্রে লাংফিশারিতে আমরা যখন 2008 সালে ডিসেম্বরে গেলাম, তারপর 2009 সালে অন্নপূর্ণা 4 এক্সপিডিশনে গেলাম। এই অভিযানগুলো এবং সর্বশেষ 2010 সালের এভারেস্ট অভিযান, সবকিছু মিলে আমাদের আসলে অনেক বেগ পেতে হয়েছিল, অনেক কষ্ট করতে হয়েছিল এই অভিযানের অর্থ জোগাড়ের করার জন্য। কারণ এটা যে খরচ, এটা যে দেয়, এটা আমাদের আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বহুমুখী চেষ্টা করেও কুলিয়ে উঠতে পারেনি। তো সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমাদের যে টার্গেট 2010 সাল, সেটা অথচ এই জায়গাটাতে আমি একটু বলতে চাই যে দেখুন, পশ্চিমা দেশগুলোতে বা যে দেশগুলো খানিকটা সম্পন্ন বা যে দেশের সমাজের মানুষকে সাহায্য করে, প্রণোদনা দেয়, তারা বিভিন্ন বয়সের মানুষকে কিন্তু অনেক দূর থেকে এভারেস্টে পাঠিয়েছে, তারা পৃষ্ঠপোষকতা করেছে আর কি।
সেটা বোধহয় আমাদের সমাজে এখনো সেইভাবে না, প্রচলিত সেটা হয়। হয়নি। ইভেন অনেকেই আমাকে যেটা বলতেন যে তুমি যেটাতে যাবে এখানে গিয়ে আসলে তোমার লাভ কি। তো আসলে লাভটা যে কি এটা এইভাবে ঠিক তারা যেই মানে মুডে প্রশ্ন করতো, হ্যাঁ, যেভাবে আমাকে জানতে চাইতেন আমার কাছে, অঙ্ক কষেই লাভ দেখানো তো কঠিন। আর লাভ দেখানোটা কঠিন। ইভেন একেবারেই এটাকে কি বলে, খুবই মানুষজন ভাববে যে এটা একটা লোকসানের জায়গা আর কি, না সংকট এই ধরনের খরচ। শুধু একেবারে সাদামাটা চোখে এটা অর্জনটা যে আসলে কি সেটা আমি তখন তাদেরকে বোঝাতে পারিনি। আবার অনেকে বলতেন যে তোমার তো তুমি তো বিয়ে শাদী করেছো, তোমার বউ আছে, তোমার ছেলে আছে, তো এদেরকে ফেলে তুমি কিভাবে এই ধরনের অভিযানে যাও, এটা তো অনেক ঝুঁকির কাজ। তো আমি বললাম যে দেখেন, আপনি যে প্রতিদিন বাসা থেকে আপনার অফিসে আসেন, আপনার প্রতিষ্ঠানে আসেন, তো সেখানে তো ঝুঁকি থাকে আসার ব্যাপারে। তো সেই ঝুঁকি আপনি কিভাবে মোকাবেলা করেন। তো সেই মোকাবেলাটাই যদি করতে পারেন, তো আমি মনে করি যে আসলে প্রতিটা জায়গাতেই প্রতিটা কাজে ঝুঁকি রয়েছে, সেটাও আমরা মোকাবেলা করতে পারি। আর একটা জিনিস আমরা খুব বেশি মেনে চলি, সেটা হচ্ছে সেফটি ফার্স্ট, পর্বতারোহণে। আচ্ছা, মানে অর্থাৎ আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামনের দিকে পা বাড়াই না। তো এসব বলতাম আর কি তাদেরকে। তো তারপরে তারা বলতে হবে হ্যাঁ তা বুঝলাম, কিন্তু এত ঝুঁকির কাজে না গেলেই নয়, এমন এক কথাবার্তা শেষ হয়ে বলতে না। শুনে আমার কাছে মনে হতো যে আমরা আসলে আমরা একটা জাতি মানসিক ভাবে যে কতখানি দেউলিয়া, তা সেটা আমার কাছে মনে হতো আর কি। তো এবার যে সাহস করলেন এবং এই অভিযানে গেলেন, এই গল্পে যাওয়া যাক, আমরা একটু শুনতে চাই আপনার এবারের এই অনেক বড় একটা অভিজ্ঞতার গল্প। জি, জি। তো এই অভিযানে আসলে আমরা 2009 সালের 14 জুন যখন অন্নপূর্ণাপুর জয় করলাম, তো তখন আমাদের শেরপা এবং আমার বন্ধুরা বলছিল যে আমাদের একটা প্ল্যান ছিল আসলে আর একটা 8,000 মিটার পিচে ক্লাইম্ব করা, মানে অভিযান করে তারপরে এভারেস্ট অভিযানে যাওয়া। তো তখন তারা পরামর্শ দিল যে তুমি যদি 8,000 মিটারের একটা পর্বতে অভিযান পরিচালনা করতে চাও, তো তার জন্য যে খরচ এভারেস্ট অভিযান পরিচালনা করতে গেলে প্রায় একই রকম খরচ পড়বে। তো তুমি তোমার সেই পুরো চেষ্টাটুকু, পুরো সামর্থ্যটুকু, পুরো আহ, মেধাটুকু আসলে এভারেস্টের জন্যই দাও, এটাই সবচেয়ে ভালো হবে। তো এই হিসেবে আমরা এই 2009-এর 14 জুনের পর থেকে, দেশে ফেরার পর থেকে আমরা চেষ্টা করছিলাম যে এভারেস্ট অভিযানটা কিভাবে সফল করে তোলা যায়। কিন্তু আমরা আসলে বুঝছিলাম না। অনেকেই অনেক ধরনের পরামর্শ দিচ্ছিল। কেউ বলছিল যে তোমরা একটা প্রেস কনফারেন্স করো, কেউ বলছিল যে তোমরা একটা নামি দামি হোটেলে অনেক লোকজনদেরকে নিয়ে একটা পার্টি দাও, তো সেখানে তোমাদের কথাটুকু বলো। তো এইভাবে আসলে অনেকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু আসলে কোনটা যে কার্যকর পরামর্শ আর কোনটা যে নয় সেটা আমরা ঠিক বুঝছিলাম না। তো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে, বিভিন্ন বড় মানুষের কাছে গিয়েছিলাম, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। বিশেষ করে আমি বলবো যে প্রথম আলোর মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক, তারপরে চ্যানেলের পরিচালক ফরিদুর রেজা সাগর, মাত্রার পরিচালক আনোয়ার আরিফিন, তারপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি জামিনুর রেজা চৌধুরী, তারপরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিপিডিএম অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ফুয়াদ মল্লিক। এরা বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন, বিভিন্ন মানুষের কাছ থেকে কিংবা প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার ব্যাপারে সহায়তা করেছেন। তো তারপরেও আসলে আমাদের মানে আমার বিশেষ করে শেষ রক্ষাটা হয়নি বলবো, যে কারণ আমাদের প্রথমে প্ল্যান ছিল 4 জন আমরা এভারেস্ট অভিযানে যাব, সেই অর্থের জোগাড় করতে আমরা পারিনি। বিশাল একটা অর্থের প্রয়োজন ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে যদি আমরা 4 জনের জন্য যে অর্থের প্রয়োজন সেটার জন্য যদি বসে থাকি, তাহলে আমরা আসলে ট্রেন মিস করবো। অর্থাৎ এভারেস্ট অভিযানের যে একটা 2010 সেই টার্গেট, এই ট্রেনটা আসলে মিস করবো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছিল।